দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী বন্ধুদেরকে দাস টিউটোরিয়ালস চ্যানেলের পক্ষ থেকে আমি প্রণব বিশেষ শুভেচ্ছা জানাই। দ্বাদশ শ্রেণীর একটি বিশেষ গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে থেকে আজকের এই আলোচনা। তো আমরা দেরি না করে চলো আলোচনাটা শুরু করি। কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি লেখা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। এই গল্পটা নেওয়া হয়েছে মহামন্বন্তর গ্রন্থ থেকে এবং এর প্রধান চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয় এবং এর সহযোগী আরও দুটো চরিত্র রয়েছে। একজন হচ্ছে মৃত্যুঞ্জয়ের বন্ধু অফিস কলিগ নিখিল এবং তার স্ত্রী হচ্ছে টুনুর মা। আমরা এখানে মৃত্যুঞ্জয়ের স্ত্রীর বিশেষ কোনো চারিত্রিক নাম খুঁজে পাই না গল্পটার মধ্যে, এই জন্য তাকে টুনুর মা বলে লেখক অভিহিত যেহেতু করেছেন তাই আমরা তাকে টুনুর মা বলেই জানব। এরপরে এই গল্পটা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের এই মহামন্বন্তর এই যে গ্রন্থটা কোথা থেকে প্রথম নেওয়া হয়েছে, এই গল্পটার প্রথম প্রকাশ কোথায় হয়েছে সেটা নিয়েও আমি বিশদে এখানে লিখে দিয়েছি। যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি ধীরে ধীরে এটা একটু লিখে নেন তাহলে আপনাদের জানার জন্য ভীষণ সহায়ক হবে। প্রথম প্রকাশ হয়েছে 1350 বঙ্গাব্দ, বাংলা সাল যদি আমি ধরি সেটা হচ্ছে 1350 এবং ইংরেজি ধরলে 1943 সাল। ভৈরব পত্রিকায় প্রথম স্থান পেয়েছিল এই গল্পটি। ভৈরব পত্রিকার সম্পাদনা তাহলে কে করেছিলেন? আমরা দেখছি সারদা কুমার দাসের সম্পাদনা, এবং সারদা কুমার দাসের সম্পাদনায় শারদ সংখ্যায় প্রথম বছরের শারদ সংখ্যায় এই গল্পটি প্রথম প্রকাশ পেয়েছিল। তো এরপর দ্বিতীয়বার 1944 সালে অর্থাৎ 1943 সালে প্রথম প্রকাশ হয়েছিল এবং 1943 পরে 1944 সালের মার্চ মাসে মহামন্বন্তর গল্পে অর্থাৎ পরিমল গোস্বামীর সম্পাদনায় মহামন্বন্তর গল্প গ্রন্থে এই গল্পটি স্থান পেয়েছে। তাই আমরা এই গল্পের উৎস অনুযায়ী বা উৎস পরিষ্কারভাবেই বলতে পারি মহামন্বন্তর গল্পগ্রন্থ। তো এই গল্পটা লেখক যে লিখেছিলেন, প্রত্যেকটা গল্প এবং কবিতার একটা প্রেক্ষাপট থাকে বা সমকালীন একটা পরিস্থিতি থাকে। তো এই 50-এর মন্বন্তর বলছি, মন্বন্তর কথার অর্থই হচ্ছে একটা দুর্ভিক্ষ মানেই হচ্ছে ভিক্ষার অভাব। নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছিল যার উপরে নির্ভর করে সেই সময় মানুষ খেতে পায়নি, অর্থাৎ পুরো গ্রাম বাংলা জুড়ে একটা হাহাকার বেঁধে গেছিল। তো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। এই মন্বন্তরের পরিস্থিতি আমাদেরকে জানতে গেলে মধুশ্রী মুখার্জি নামক এক লেখিকার একটি গ্রন্থ যার নাম হচ্ছে চার্চিলস সিক্রেট ওয়ার, আমরা এখান থেকে অনেক তথ্য জানতে পারি। যেমন আমি এখানে বিশেষ কিছু পয়েন্ট করে দিয়েছি এবং এই পয়েন্টগুলো আমি বিশদে আপনাদেরকে আলোচনা করে শোনাবো। যেমন 1940 থেকে খাদ্য সংকট, দ্বিতীয় দিয়েছি 1942-এর অক্টোবরের যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তারপরে হচ্ছে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং বার্মা ব্র্যাকেটে রেখেছি এই কারণেই আমি এটা পরে আলোচনা করছি। ভারতে জাপানের আক্রমণের ভয় এবং সরকারি নীতি এবং চার্চিলের ভূমিকা, সেই সঙ্গে রয়েছে মজুতদার ও খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি। তো এখন এইটা আপনাদের আলোচনা করতে গেলে একটু বিশেষ রূপে জানানো দরকার। যখন আমাদের 1942 বা 43-এ আমাদের যখন মন্বন্তর পরিস্থিতি আসছে, অর্থাৎ বাংলার মানুষের যখন খাদ্য সংকট দেখা দিচ্ছে, এই সময়টা বোঝা গিয়েছিল 1940-এর সময় থেকেই, অর্থাৎ তার আগের দশক ধরে বা আগের সময়কালীন যে চাষবাস হয়েছিল সেটা খুব একটা ভালো হয়নি, অর্থাৎ ফসল মজুত করাও খুব বেশি ছিল না। ফলে আমাদের ব্রহ্মদেশ থেকে চাল আমদানির একটা কথা ছিল, কিন্তু সেই আমদানি করা হচ্ছিল 1942-এর প্রাকৃতিক দুর্যোগ এবং 1943-এর আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই যে পরিস্থিতিটা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পরিস্থিতি। সেই সময় আমাদের ভারতবর্ষ ব্রিটিশ অধ্যুষিত ছিল এবং জাপান যে কোনো মুহূর্তে আমাদের ভারতবর্ষ আক্রমণ করতে পারত। এই ভয়ে এবং সৈন্যবাহিনীদের খাদ্যের প্রয়োজনে ব্রিটিশ সরকার, অর্থাৎ সেই সময় আমাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, অর্থাৎ এই চার্চিলের নেতৃত্বে সমস্ত ফসলকে মজুত করা হয়ে গেছিল। এর ফলে কারা সুবিধা হলো? সুবিধা পেল একমাত্র ইংরেজ সরকার বা ইংরেজ সৈন্যরা এবং সেই সঙ্গে যে সমস্ত কালোবাজারি বা মজুতদার বা ধনী ব্যবসায়ীরা ছিল তারাই। পরিস্থিতি কন্ট্রোল না করতে পারে, অর্থাৎ পরিস্থিতি সামাল দেওয়ার অসম্ভব হয়ে গেল সাধারণ মানুষের জন্য, অর্থাৎ সাধারণ মানুষ না খেতে পেয়ে অখাদ্য কুখাদ্য ইত্যাদি খেয়ে রোগ বাঁধিয়ে তারা যেখানে সেখানে
মারা যেতে থাকলো। এরকমই একটা পরিস্থিতি আমরা এই গল্পটার মধ্যে অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে গল্পের মধ্যে দেখতে পাবো। এছাড়া এই খাদ্য সংকট যখনই বোঝা গিয়েছিল 1942-এর অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগটা কেমন ছিল, যেমন 1176-এও একটা মন্বন্তর আমাদের বাংলায় হয়েছিল, তখন আমরা প্রচণ্ড খরার গল্প শুনতে পেয়েছিলাম যে সে সময় খরার জন্য কোনো চাষ হয়নি। আর এই সময়টা দেখা গেছে প্রচণ্ড বন্যা পরিস্থিতিতে মানুষ চাষবাস করতে পারেনি, ফলে স্বভাবতই খাদ্য সংকট দেখা দেবে। এরপরে রয়েছে খাদ্য সরবরাহ বন্ধ, যেটা বার্মা থেকে আমাদের খাদ্য সরবরাহ হচ্ছিল সেই জায়গাটা ইংরেজ সরকার বন্ধ করে দেয়। ভারতে জাপান আক্রমণের ভয়, এটাও কিছুটা আমি বললাম, কারণ বিশদে বলতে গেলে আমি ইতিহাসের গল্পই অনেক বলতে থাকবো। সরকারের নীতি এবং চার্চিলের ভূমিকা, চার্চিল কিন্তু সেই সময়টা বিপর্যয় মোকাবেলার জন্য কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি, সে শুধুমাত্র তাদের সৈন্যদের দিকেই দেখেছে এবং ব্রিটিশদের দিকেই দেখেছিল। ভারতবাসী বা তথা বাংলায় যারা বসবাস করে তাদের কথা একবারের জন্য সে কিন্তু ভাবেনি। এছাড়া সেই সঙ্গে আরও একটা গল্প যেটা আমি এখানে লিখে নিই, ইংরেজ সরকার যে পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল যাতে খাদ্য অর্থাৎ জাপান আক্রমণ যাতে না করতে পারে বা বিদেশি সৈন্যরা যদি এখানে লুকিয়ে থাকে তারা যাতে খাদ্য সরবরাহ না করতে পারে, এই জন্য দেশের সমস্ত ফসলকে তারা জ্বালিয়ে দিয়েছিল। এই যে পোড়ামাটির নীতি, এটাও কিন্তু এই যে মন্বন্তরের জন্য একটা বিশেষ কারণ। এছাড়া রয়েছে মজুতদার এবং খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি। এ প্রসঙ্গে আমি একটু বলবো, যখন 1 মণ চালের দাম 6 টাকারও নিচে পাওয়া যেত সেই সময়টা, তখন এই কালোবাজারিরা সেটাকে 100 টাকার উপরেও বিক্রি করেছে। সুতরাং স্বাভাবিক মানুষের বা সাধারণ মানুষের এটা তো একেবারে ধরাছোঁয়ার বাইরে, এই জন্য মানুষ কিন্তু সেটাকে গ্রহণ করতে পারেনি, খাদ্য পায়নি এবং কারো কাছে সাহায্য পায়নি। এবং সরকারি যে নোঙরখানা তাও ছিল ব্রিটিশ সরকারের দায়ভুক্ত। এই কিন্তু ব্রিটিশ সরকার আমাদের ভারতবর্ষে যে দায়িত্ব নিয়েছিল সে তো একেবারে দ্বৈত শাসন ব্যবস্থার মতো, তারা আমাদের ভারতবর্ষের অর্থনীতিকে নিয়ে নিয়েছিল, কিন্তু আমাদের ভারতবর্ষের যে রাজনৈতিক ক্ষমতা সেটা দিয়েছিল রাজার হাতে, আদপে রাজার কোনো ক্ষমতাই ছিল না। তো যা আমরা এই দিকটা দেখতে গেলে আমরা বুঝতে পারি এই গল্পগুলো পুরোটাই, যদি তোমাদের কারোর খুব জানার ইচ্ছা থাকে যে আমি আরও বিশদে জানবো 1350-এর যে মন্বন্তর, সেটা সম্পর্কে তোমরা গুগল সার্চ করে হোক যেখান থেকেই পারো, এই মধুশ্রী মুখার্জির বা চার্চিল সিক্রেট ওয়ার এই গল্পের বইটা যদি তোমরা পড়তে পারো তাহলে 1350-এর মন্বন্তর সম্পর্কে অনেক কিছু জানা যাবে। এ প্রসঙ্গে আরও দু একটা কথা আমি জানার জন্য তোমাদের বলি। এই পরিস্থিতির উপরে নির্ভর করে অর্থাৎ মন্বন্তর পরিস্থিতিকে নির্ভর করে মানিক বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র কে বাঁচায় কে বাঁচে গল্প লিখেছেন তা নয়, প্রচুর ছোট গল্প রচনা হয়েছিল, প্রচুর নাটক রচনা হয়েছিল, প্রচুর গল্প রচনা হয়েছিল। ঠিক আছে, আমি তাদের মধ্যে বিশেষ কিছু এক্সাম্পল এখানে লিখেছি যাতে সুবিধা হয়। যেমন সাহিত্য সম্ভারের মধ্যে আমি নবান্ন নাটকের কথা লিখেছি প্রথমে, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক। তারপরে রয়েছে অশনি সংকেত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি তার স্রষ্টা। এরপরে রয়েছে অকালের সন্ধানে, অমলেন্দু চক্রবর্তী। তারপরে মন্বন্তর, শুধু মন্বন্তর, মহামন্বন্তর নয়, মন্বন্তর গল্প, এটাও লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এছাড়া প্রচুর গল্প কবিতা এর উপরে লেখা হয়েছিল। অর্থাৎ তা যদি না হতো তাহলে 1350-এর যে গল্প, যা 1350-এর যে সংকটময় পরিস্থিতি আজকে 2022-এ এসে দাঁড়িয়ে আমাদের পক্ষে জানা কখনোই সম্ভব ছিল না। যাই হোক, এই গল্পটা আমরা যখনই পড়ব তখন একটা বিশেষ জিনিস আমরা জানতে পারবো যে মন্বন্তর একটা মানুষকে কিভাবে না খাইয়ে তিলে তিলে শেষ করে দিতে পারে। গৃহহীন, চিকিৎসাহীন, খাদ্যহীন, অন্নহীন, বস্ত্রহীন প্রত্যেকটা মানুষ শহরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করেছে শুধু একটু খাদ্যের আশায়, কিন্তু খাদ্য তো তারা পায়নি। ফুটপাতে থেকে প্রচণ্ড কষ্ট তারা সহ্য করতে করতে একসময় তারা প্রাণ ত্যাগ করেছেন। এখানে মৃত্যুঞ্জয় চরিত্রের মধ্যে দিয়েও গল্পকার এমন একটা রূপ ফুটিয়ে তুলেছেন যেখানে মৃত্যুঞ্জয় একজন অফিসের উচ্চপদস্থ কর্মচারী, সেখানে বেশ তিনি বেতন পান, সঙ্গে তার নিখিল রয়েছে, নিখিলের থেকেও তিনি একটা বিশেষ কাজের জন্য আরও 50 টাকা বেশি বেতন পান। কিন্তু সমস্ত কিছু ছেড়েও তাকে একটা সময় ওই দুর্ভিক্ষপীড়িত মানুষদের যে হাহাকার, তাদের যে কষ্ট, তাদের যে দৈন্যতা, সেইগুলো তাকে অত্যন্ত ব্যথিত করে তোলে এবং সে চায় যে সে 4 বেলা খাদ্য খাবার পরে যে খাদ্যটা তার অবশিষ্ট থাকে এবং সেই সঙ্গে ধীরে ধীরে সে 1 বেলা খাবার কমিয়ে দিয়ে বাকি খাদ্যটাকে মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে কিছু মানুষকে অন্তত বাঁচিয়ে তোলার চেষ্টা করেছিলেন। ক্রমান্বয়ে তার স্ত্রী, ঠিক আছে, তার স্ত্রীও তার সঙ্গে অনেক সহযোগিতা করেছিলেন। তিনি ধীরে ধীরে ঘুরতেন, অফিস বন্ধ করতেন এবং রাস্তাঘাটে তিনি ঘুরে বেড়াতেন, মানুষের সঙ্গে কথা বলতেন। তার স্ত্রীও সেটা করতেন, কিন্তু তার স্ত্রী ছিল অত্যন্ত দুর্বল প্রকৃতির। এই কারণে তিনি বিশেষ কিছু দিন পর্যন্ত ঘুরতে পারলেন স্বামীর সঙ্গে, কিন্তু এরপরে তিনি আর সক্ষম হননি। এই কারণে
তিনি শয্যাসঙ্গিনী হয়ে গেলেন, শয্যাসঙ্গিনী অর্থাৎ হচ্ছে শয্যাশায়ী বলতে পারি, তো শয্যাশায়ী হয়ে গেলেন। এরপরে মৃত্যুঞ্জয় কিন্তু ধীরে 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 তার পাগলের মতোই পরিস্থিতি এসে যায়। নিখিল অনেক চেষ্টা করে, সে অফিসে ঠিকঠাক যায় না, নিখিল তার টাকাটাও অর্থাৎ মাইনের টাকাটাও তার বাড়িতে এসে দিয়ে যায়, কিন্তু সেই মাইনের টাকাটাও প্রথম অবস্থা থেকে পরে ধীরে ধীরে সে সমস্ত মানুষের, সাধারণ মানুষের জন্য খরচা করে ফেলে। এর পরবর্তীকালে তার তো কাজই চলে যায় এবং সে নাম লেখায় সেই সমস্ত দরিদ্র দুর্ভিক্ষপীড়িত মানুষদের পাশে, এবং সে কৌটো হাতে নিয়ে, পট হাতে নিয়ে বা পাত্র হাতে নিয়ে সেই দুর্ভিক্ষপীড়িত মানুষদের সঙ্গে গিয়ে লঙ্গরখানায় দাঁড়িয়ে থাকে কিছু খাদ্যের আশায়, এবং বারবার একটাই কথা বলে যে গাঁ থেকে এইছি, খেতে পাইনে বাবা, আমায় দুটো খেতে দাও। তো এটা বইয়েরই একটা লাইন, একেবারে শেষের লাইনটা আমি তুলে ধরলাম। তো আশা করি গল্পটা বা গল্পের প্রেক্ষাপটটা অত্যন্ত সহজভাবে বোঝা গেছে। যদি বিশদে আরও জানতে চান তাহলে কমেন্ট করুন, আর যদি আমার এই ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। এছাড়া আমি ধীরে 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 প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতাকে অত্যন্ত সহজ ভাষায় আপনাদের সঙ্গে বোঝাবার বা তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ এর পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে অবশ্যই, এবং তার সঙ্গে পাশে রাখা বেল আইকনটিকে আপনারা সিলেক্ট করে দিন, তাতে পরবর্তী যে নোটিফিকেশানগুলো আপনারা পাবেন তাতে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো থাকবে। আমি এই গল্পগুলো দেওয়ার সঙ্গে নয়, তার প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো বছরকে বছর এসেছিল এবং পরবর্তীতেও আসার সম্ভাবনা রয়েছে, আমি সেই ধরনের প্রশ্নগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ রেখে ক্রমাগত আমার সাথে ফোনে হলেও আলাপ করেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার জানেন 9143339509, আবার বলছি আমি নাম্বারটা 9143339509, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, এটাই আমার নাম্বার। আপনি এনি টাইম আমাকে ফোন করতে পারেন, তবে সকালবেলা আমার পড়ানোর সময়টা এবং সন্ধ্যাবেলা পড়ানোর সময়টা বাদ দিয়ে আমাকে ফোন করলে সব থেকে বেটার হয়, এবং যে কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনাও করতে পারি। এছাড়া আমি এখনও পর্যন্ত অনলাইন ক্লাস চালু করিনি, পরবর্তীকালে আমি সময় এবং সুযোগ বুঝে এই ক্লাসগুলোও চালু করব। তো সুতরাং আপনাদের কাছে একটাই কথা বলার, যদি আপনারা সত্যি মনে করেন যে আমার আলোচনা আপনাদের ভালো লাগলো তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, সেটা আপনাদের অভিরুচি। কিন্তু একটা কথা বলবো সেই সঙ্গে, অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখুন। আমি যতটা পারবো একটা গল্প এবং একটা কবিতা সম্পর্কিত তাদের যে প্রেক্ষাপটগুলো, কেন গল্পটা কবি লিখছেন, কেন গল্পটা গল্পকার লিখছেন, কবিতাটার পিছনে তার কী উদ্দেশ্য ছিল, সমস্ত কিছুই আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব।